নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। কবুল বলা মাত্রই বিয়ের আসর থেকে উঠে দাঁড়ালো সৌহার্দ্য। বাক শক্তিহীন বোবা একটা মেয়েকে বিয়ে করার দায়িত্বটা শুধু পালন করলো আজ সে। বাক প্রতিবন্ধী একটা মেয়েকে বিয়ে করে মহান হওয়ার নাটক শেষ হয়েছে আমার। বিয়ে তো শেষ। আই থিঙ্ক এখানে আমার আর কোনো প্রয়োজনীয়তা নেই। এতক্ষণে মাথা তুলল তরি, অশ্রুপূর্ণ টলমল চোখে তাকালো সৌহার্দ্যের দিকে। আজ শুধু কথা বলতে না পারাটাই তার দোষ। পরিবার সমাজের কাছে বোঝা সে। মানুষটাকে দেখেই বোঝা যাচ্ছে নিতান্তই অনিচ্ছায় বিয়ের দায়িত্বটা পালন করেছে সে। সৌহার্দ্যের বাবা ছেলের তাড়া দেখে থমথমে গলায় বললেন, বিয়ে শেষ মানেই তুমি চলে যাবে নাকি? বিদায়ের পর বউ নিয়ে ফিরতে হয়, এটাই নিয়ম। নিজের বাবার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল সৌহার্দ্য। বলল, বিয়ের আরও অনেক নিয়ম কানুন থাকে বাবা, সেগুলোর একটাও যখন পালন করনি তখন এই বিদায়ের নিয়ম পালন না করলেও চলবে। বিয়ের ভরা আসরকে থমথমে বানিয়ে চলে গেল সৌহার্দ্য। একবারও পিছু ফিরল না, ঘুরে দেখল না তার চলে যাওয়ার পানে চাতক পাখির মতো দৃষ্টিতে তাকিয়ে থাকা ছলো ছলো চোখ দুটোর দিকে। তরি চোখ নামিয়ে নিল। মেহেদি রাঙানো হাতের উপর টুপটাপ অশ্রুকণা ছড়ে পড়ল তার। চোখ দুটো কোনো রকমে মুছে অতি সংগোপনে দীর্ঘশ্বাস ফেলল। এমনটাই তো হওয়ার ছিল। জন্মগতভাবেই বাকশক্তিহীন সে, তবে কথা বলতে না পারলেও তার শ্রবণ শক্তিতে কোনো সমস্যা নেই। সৌহার্দ্যের মা দমনা হয়ে বসে আছেন। বিয়েটাতে তিনি কতটুকু সন্তুষ্ট সেটা তার মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই। তিনি এখনো বুঝে উঠতে পারছেন না কি থেকে কি হয়ে গেল। এসেছিলেন বিয়ের নিমন্ত্রণে, আর সেখানে নিজের ছেলেরই বিয়ে হয়ে গেল। কিন্তু যেটা হয়েছে সেটাকে তো কেউ চাইলেই বদলাতে পারবে না। বাস্তবতাটা মেনে নিতে হবে। তিনি এগিয়ে গেলেন নিজের পুত্রবধূর দিকে। তরির পাশে বসে তার হাতটা আগলে নিয়ে বললেন, সোহাদ্দের কথায় আচরণে কষ্ট পেয়েছো জানি, পাওয়াটাই স্বাভাবিক। তবে সোহাদ্দের এমন আচরণ করাটাও কি স্বাভাবিক নয়? তুমিই একবার ভেবে দেখো, বিয়েটা কোনো যেন তেন ব্যাপার নয়, সারা জীবনের সাথে সম্পৃক্ত একটা সিদ্ধান্ত এটা। আর আজ হুট করেই এরকম একটা সিদ্ধান্ত ওর কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, তাও তোমার সাথে। সোহাদ্দ তোমার এবং তোমার পরিবারের মুখের দিকে তাকিয়ে সেটা মেনে নিয়েছে। সবটাই নিয়তি। মা, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা জিনিসের উপরই আমাদের কারো কোনো হাত নেই। এই সত্যিটা সোহাদ্দের মেনে নিতে কষ্ট হবে। ও তোমার স্ত্রীর মর্যাদা কতটা দিবে সেটা আমার জানা নেই। এই ব্যাপারে আমি তোমায় কোনো আশ্বাসও দিতে পারছি না, কিন্তু তোমার পাশে সবসময় থাকবো আমি, মা হিসাবে। তরির কান্না মাখা মুখে হাসি ফুটে উঠল। সামনের অনিশ্চিত দিনগুলোতে একটা ঝড়ের আভাস দেখতে পাচ্ছে সে। তার প্রখর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে সংসার জীবনটা তার জন্য ঠিক কতটা সংগ্রাম তুল্য হবে। তবুও মাতৃস্নেহহীন জীবনে একটা মা তো অন্তত পাবে, যে তাকে বুকে আগলে রাখবে সব সময়। সৌহার্দ্যের বাবা মিস্টার রাইহান বিদায় মুহূর্তে ছেলের অনুপস্থিতিতে বিব্রত বোধ করলেন কিছুটা। সবসময় কনের বাবা বরের হাতেই মেয়েকে তুলে দেন। সৌহার্দ্য উপস্থিত না থাকায় সেটা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে তিনি এবং সৌহার্দ্যের মা মিসেস সুজাতা দুজনে মিলে তরির দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিলেন। বিদায়ের সময় তরির বাবা মেয়েকে বুকে আগলে কান্নামাখা কণ্ঠে বললেন, আমাকে ক্ষমা করে দিস মা, এর জীবনে তোর প্রতি বাবার কোনো দায়িত্বই আমি ঠিকমতো পালন করতে পারিনি। মায়ের অভাব, বাবার অভাব দুটোই একসাথে সহ্য করেছিস তুই। আজ তোকে এভাবে বিয়ে দিয়ে নিজেকে বাবা হিসেবে সবচেয়ে স্বার্থপর ও ব্যর্থ পিতা বলে মনে হচ্ছে। ভালো থাকিস, আমি প্রতি মুহূর্তে তোর সুখ প্রার্থনা করব। তরি নিঃশব্দে কাঁদল। শব্দের তীব্রতা না থাকায় তার কষ্টের হাহাকার কেউ উপলব্ধি করতে পারল না। গাড়িতে মিস্টার রাইহান ও সুজাতার মাঝে বসল তরি। কান্নার ঘোরে থাকায় তরি উপলব্ধি করতে পারছে না যে এক দম্পতি কন্যা স্নেহে তাকে আবদ্ধ করে রেখেছে। নিঃসঙ্গ জীবনে মা বাবার অভাব পূরণ হয়ে গিয়েছে তার, কিন্তু আগামী দিনগুলোর জন্য এটা কি আদৌ যথেষ্ট? সৌহার্দ্য নিজের চেম্বারে এসে বসেছে আধা ঘন্টা হলো। এই সময়টুকুর জন্য ব্রেক নিয়েছিল সে, কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখেনি। তাই এই মুহূর্তে সৌহার্দ্যকে দেখে অবাক হলো ওর পিয়ন। আমি আজ কোনো পেশেন্ট দেখব না। 8টার পর যার যার অ্যাপয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দাও। কিন্তু স্যার, একটা সার্জারির দায়িত্ব ছিল আপনার, আপনি নিজেই তো দায়িত্ব নিয়েছিলেন।
সৌহার্দ্য আঙ্গুল দিয়ে কপাল স্পর্শ করালো, কিন্তু মুহূর্ত নীরব রইল। ঘন নিঃশ্বাস ত্যাগ করে নিজেকে ধাতস্থ করে বলল। অল ক্যান্সেল। পিয়ন অবাক হলো খানিকটা, আমতা আমতা করে বলল। কিন্তু স্যার এক কথা বারবার বলা আমার পছন্দ নয়। আই হোপ তুমি সেটা জানো। সৌহার্দ্য ঠান্ডা গলায় কথাটা বললেও পিয়ন বুঝল এই মুহূর্তে সে ভয়ঙ্কর রেগে আছে। হয়তো অরুণীর সঙ্গে ঝগড়া টগড়া হয়েছে, তাই আর কথা না বাড়িয়ে চলে যাওয়ার জন্য পেছন ফিরতেই অরুণীকে ভেতরে প্রবেশ করতে দেখল। পিয়ন অরুণীকে দেখেই প্রস্থান করল। সৌহার্দ্য চোখ বন্ধ করে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে গভীর চিন্তায় মগ্ন। অরুণীর উপস্থিতি এখনও টের পায়নি সে, অথচ তার চিন্তার জগৎ জুড়ে এখন অরুণী আর তরি নামক দুজন নারী বিচরণ করছে। একজন তার প্রতিশ্রুতিবদ্ধ সুদীর্ঘকালের প্রেমিকা, আর অপরজন তার সদ্য বিয়ে করা বউ। দুটো উপাধিত একজন নারীরই পাওয়ার কথা ছিল। তার জীবনের সাথে যে শুধু অরুণেই আবদ্ধ হওয়ার অধিকার। তবে কেন ভাগ্য তাদের মাঝে আর একটা মেয়েকে নিয়ে এলো? অরুণী তার প্রিয় মানুষটির দিকে তাকিয়ে অমায়িক হাসল। সৌহার্দ্যকে চিন্তিত অবস্থায় দেখতে বেশ লাগছে তার। এই মানুষটাকে প্রতিটা মুহূর্তেই ভালো লাগে তার, সব সময়ই, সব পরিস্থিতিতে। ডক্টর সুহাদ্দ রায়হান এখন মিথ্যে বলাও শিখে গেছে দেখছি। কি ভেবেছিলে আমি কিছু জানতে পারবো না? আচমকা এমন কথা শুনে সৌহার্দ্য চমকে উঠল। অরুণীর দিকে ভ্রু কুঁচকে তাকালো। কি জানার কথা বলছে মেয়েটা? কোনোভাবে আজকের বিয়ের কথাটা জেনে গেল না তো? ভেবেই কিছুটা চিন্তিত হয়ে গেল সৌহার্দ্য। অরুণী মুখে হাসি বজায় রেখেই বলল। তুমি না আজকে কার বিয়ের ইনভিটেশনে যাবে বলেছিলে, কিন্তু তুমি তো যাওনি দেখছি। মিথ্যা কেন বললে? সৌহার্দ্য মনে মনে বিরক্ত হলো। বিয়ের ইনভিটেশন? হ্যাঁ, নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছে সে নিজেই বলি হয়ে গেছে, তার নিজেরই বিয়ে হয়ে গেছে। এটা কিভাবে বোঝাবে? এসব মনে পড়লেই প্রচণ্ড রাগ লাগছে। তবুও ভরাট কণ্ঠে বলল। গিয়েছিলাম, কিছুক্ষণ আগে ব্যাক করেছি। কি হয়েছে বলো তো? তোমায় কেমন যেন অস্বাভাবিক লাগছে। এনি প্রবলেম সৌহার্দ্য? অরুণীর কপালে চিন্তার ভাঁজ। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলল। বসা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে পা বাড়ালো। সন্ধ্যার গুমট আকাশের দিকে তাকিয়ে রইল নির্নিমেষ দৃষ্টিতে। এই মেয়েটার কাছ থেকে কিছু লুকোনো অসম্ভব। ও যে সৌহার্দ্যের সম্পূর্ণ সত্তাটাকে বেশ ভালোভাবে চেনে। সৌহার্দ্য মলিন হাসল, বলল। তুমি আমাকে এত চেনো কি করে বলো তো? অরুণী কাছে আসলো, সৌহার্দ্যের বুকে মাথা রাখলো। সৌহার্দ্য ওকে এক হাতে আগলে নিতেই বলল। ভালোবাসি তাই। কখনো আমার থেকে কিছু লোকাও না সৌহার্দ্য। তোমার সুসময় দুঃসময় সব সময় তোমার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। শুধু আমাদের একে অপরের বিশ্বাসের মধ্যে যেন বিন্দুমাত্র ফাটল না ধরে। সৌহার্দ্যের হাত আলগা হয়ে গেল। কিছুটা থমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল আকাশের দিকে। একদিকে অরুণী, অন্যদিকে তরি। কাকে বেছে নেবে সে? তরিকে ছাড়তে হলে পরিবারের বিরুদ্ধে যেতে হবে, সেটা তো কোনো মতেই সম্ভব নয়। আবার অরুণী যে তার জীবনের প্রতিটি অংশের সাথে জড়িয়ে আছে, ওকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারে না সৌহার্দ্য। কি করবে এখন সে? কেন তরি ওদের মাঝে এভাবে ঢুকে পড়ল? ওদের সুন্দর স্বাভাবিক জীবনটাকে এলোমেলো করে দিল। অরুণীকে সবটা বলে দেওয়া প্রয়োজন, কিন্তু মেয়েটা সহ্য করতে পারবে তো সত্যিটা? বেশ কিছুক্ষণ পরিস্থিতি নীরব রইল। নীরবতায় ইতি টেনে অরুণী বলল। দেখেছো সৌহার্দ্য, আজ আকাশের থালার মতো একটা চাঁদ উঠেছে। আর কয়েকটা দিন পর এমনই কোনো ভরা পূর্ণিমায় আমরা জ্যোৎস্না বিলাস করব। আর আমাদের দেখে প্রণয় আসক্ত হবে এই চাঁদটাও। সৌহার্দ্য চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ফেলল। এটা কি আদেও কখনো সম্ভব? এই অগোছালো জীবনটাকে গুছিয়ে নেওয়ার যে বড্ড ইচ্ছে হচ্ছে তার। সৌহার্দ্য অরুণীকে নিজের থেকে ছাড়িয়ে নিল। তরি, অরুণী আর পরিবার সবকিছু নিয়ে ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিতে হবে তাকে। তাই অরুণীর দিকে তাকিয়ে বলল। অরুণী, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? অরুণী ভ্রু কুঁচকে হেসে ফেলল, বলল। তুমি আবার কবে থেকে আমার সাথে এত ফর্মালিটি মেনটেন করা শুরু করলে সৌহার্দ্য? যা খুশি বলো। ব্যাস, এটাই বলার ছিল যে এভাবে হুটহাট আমাকে আর জড়িয়ে ধরো না, আর আমার চেম্বারের সময় অসময়ে এভাবে এসো না।
বলেই অন্যদিকে ঘুরে তাকালো সৌহার্দ্য। একথায় অরুণের প্রতিক্রিয়া দেখার সাহস তার নেই। অরুণী কিছুক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্যের দিকে। 6 বছরের সম্পর্কেই প্রথম সৌহার্দ্য এই ধরনের কথা বলল, দূরে ঠেলে দিল। মনে মনে প্রচুর কষ্ট পেল সে। কান্নারা এসে চোখে ভিড় করতেই কিছু না বলে চলে গেল সৌহার্দ্যের সামনে থেকে। সাথে নিয়ে গেল পাহাড় সম অভিমান। অরুণীকে কষ্ট দিয়ে সৌহার্দ্যেরও খারাপ লাগলো। বুকের ভেতর একটা অন্য রকমের চাপা ব্যথা অনুভব করলো। তবুও নিজেদের মধ্যে এই দূরত্ব সৃষ্টি করাটা দরকার ছিল। দেখা যাক দূরত্বটা সহ্য সীমা অতিক্রম করে কিনা। বিয়ের প্রথম রাত, অথচ বর আসার কোনো নাম নেই। বিছানার মধ্যখানটায় বসে আছে তরি। সৌহার্দ্য এখনো বাসায় আসেনি। ঘড়ির কাঁটা 11টার কাছাকাছি। অনেকক্ষণ যাবৎ একভাবে বসে থেকে পা ধরে গেছে তরির, কিন্তু ভয়ে নড়ে চড়ে বসতেও দ্বিধাবোধ করছে সে। মিসেস সুজাতা নিজের ঘরের জানালা দিয়ে পার্কিং এরিয়ায় নজর বোলালেন। সৌহার্দ্যের গাড়ি এখনো আসেনি। দীর্ঘশ্বাস ফেলে তিনি সৌহার্দ্যের ঘরে তরির কাছে গেলেন। গহনা, শাড়ি এসব চেঞ্জ করে এসো। এভাবে আর কতক্ষণ? বলেই মিসেস সুজাতা তরির হাতে একটা সুতির শাড়ি ধরিয়ে দিলেন। শাড়ির দিকে তাকিয়ে তরি মুখ কালো করে ফেলল। মিসেস সুজাতা তরির হাবভাব বুঝতে না পেরে হাসি মুখে প্রশ্ন করলেন, কি হয়েছে? মুখ এমন অন্ধকার করে রেখেছো কেন? তরি শাড়ির দিকে তাকিয়ে মাথা নাড়ালো। সে শাড়ি পরবে না। ইশারায় বোঝানোর চেষ্টা করলো যে সে শাড়ি পরতে পারে না। মিসেস সুজাতা হেসে বললেন, আচ্ছা, শাড়ি পরতে না পারলে আমি শিখিয়ে দিব। কালকে তোমার জন্য কিছু শপিং করে আনবো। আজকের মতো ম্যানেজ করে নিতে হবে। বিয়ের সাজ ক্লিন করিয়ে মিসেস সুজাতা তরিকে শাড়িটা পরিয়ে দিল। চুলের খোপাটা খুলতেই দীর্ঘ কালো চুলগুলো কোমর অতিক্রম করে হাঁটুর কাছাকাছি ঠেকল। মিসেস সুজাতা নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তরির শুভ্র সুন্দর স্নিগ্ধ মুখের দিকে। এই মেয়ে যে সবটা মিলিয়ে অসম্ভব সুন্দর। শুধু বাক শক্তিটা থাকলে এই মেয়ে সব দিক দিয়ে পরিপূর্ণ হতো। কিন্তু সবটা পরিপূর্ণভাবে দিয়ে সৃষ্টিকর্তা হয়তো কাউকে পৃথিবীতে পাঠান না। এটাই হয়তো তার প্রমাণ। রাতে মিস্টার রাইহান আর মিসেস সুজাতার সাথে এক টেবিলে বসেই ডিনার করলো তরি। খাওয়ার সময় তরিকে অনেক কথা বললেন তারা। এই বাড়ির নিয়মকানুন, সৌহার্দ্যের পছন্দ অপছন্দ সহ অনেক কিছু জানতে পারল তরি। উত্তরে তরি শুধু মাথা নাড়ালো। মিস্টার রাইহান হেসে বললেন, বৌমা, আমরা কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ পারি না তেমন একটা, তবে তোমার সাথে থাকতে থাকতে ধীরে ধীরে শিখে ফেলবো, কি বলো? তরি মলিন হেসে মাথা নাড়ালো। মিস্টার রাইহান পুনরায় বললেন, আমার বাবার কাছ থেকে জেনেছি তুমি এইচএসসি কমপ্লিট করেছো গত বছর। 1 বছর যাবৎ তোমার পড়াশোনা বন্ধ তোমার সৎ মায়ের কারণে। তুমি কোথাও ভর্তি হতে পারোনি। তুমি কি পড়াশোনা কন্টিনিউ করতে চাও? তরি দ্রুত গতিতে মাথা নাড়ালো। তার চেয়ে নিজেকে নিয়ে মনের কোণে অনেক অনেক স্বপ্ন সাজানো, সেগুলো বাস্তবায়ন করতেই হবে তাকে। মিসেস সুজাতা হাসলেন, বললেন, আমরাও চাই সেটা। তোমার মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পাই। জানো মেয়ে না থাকাটা কতটুকু কষ্টের? আমি জানি না, কিন্তু যাদের মেয়ে থেকেও নেই তাদের কষ্টটা বলে বোঝানোর মতো নয়। সুজাতার চোখে পানি জমে এসেছে। তরি বেশ অবাক হলো। মেয়ে থেকেও নেই মানে কি? মিস্টার রাইহান বিরক্ত হলেন। থমথমে গলায় বললেন, সুজাতা, একটা কাজের কথার মাঝে এসব কথা টেনে আনলে তোমার চলছিল না। ওসব কথা বাদ দাও। বৌমা, তুমি আমাকে এটা বলো যে তুমি কোথায় ভর্তি হতে চাও, কোন কোন জায়গায় ভর্তি পরীক্ষা দিবে? তরি নড়ে চড়ে বসলো। হাত নাড়িয়ে ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। মিস্টার রাইহান কিছুই বুঝতে পারলেন না। দুজনের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো তরি। কি মনে হতেই সুজাতা আচমকা বলে উঠলেন, ডাক্তার। তরির মুখে হাসি খেলে গেল। এটাই বোঝানোর চেষ্টা করছিল সে এতক্ষণ। মাথা নাড়িয়ে সাই দিতেই মিস্টার রাইহান বললেন, কিন্তু তরি, তুমি কি এটা জানো যে সোহাদ্দ ডাক্তার? ডাক্তার তো তোমাকে হতেই হবে। সোহাদ্দের পাশে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে হবে তোমায়। ওর মন জিততে হলে ওর থেকে ভালো কিছু অর্জন করতে হবে তোমাকে। তরি চিন্তিত হলো। এই যে আর এক নতুন পরীক্ষার সম্মুখীন হয়ে গেল সে। তরি পারবে তো সবার আশার মান রাখতে? পারতে তো তাকে হবেই।
সুজাতা তরির দিকে তাকিয়ে ভাবনায় মশগুল হলেন। না, এই মেয়েটা অসাধারণী। সৌহার্দ্য বাড়ি ফিরল খুব ভোরের দিকে। সূর্যের আলোও তখন ভালো করে ফোটেনি। বাড়িতে প্রবেশ করে ড্রয়িং রুম পেরিয়ে নিচের রুমের দিকে পা বাড়াতেই মিসেস সুজাতা পেছন থেকে ডাক দিলেন। সোহাদ্দ, সারা রাত বাসায় ফিরলে না, রাতে কিছু খেয়েছিলে? সৌহার্দ্য মায়ের দিকে ঘুরে তাকালো। চশমা ভেদ করে ওর লাল লাল চোখ দুটো নজরে ঠেকল সুজাতার। তিনি ছেলের চোখের দিকে তাকিয়ে পুনরায় বললেন, সারা রাত কি ঘুমাওনি? চারজন মানুষদের অনেক রাতই নির্ঘুম কাটে মা, আর শান্তির ঘুমের দিন হয়তো আমার ভাগ্য থেকে মুছেই গেছে। সৌহার্দ্যের কণ্ঠে তাচ্ছিল্যতা স্পষ্ট। সুজাতা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, দেখো সোহাদ্দ, চা হয়েছে। প্লিজ মা, স্টপ ইট। আমার এখন এই ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছে নেই। প্রচুর ক্লান্ত আমি নিজেকে নিয়ে, নিজের কাজকে নিয়ে, ইভেন ভাগ্য ও ভবিষ্যৎ নিয়েও। সৌহার্দ্য বিরক্ত হয়ে কথাগুলো বলল। আবারও প্রস্থান করার মুহূর্তে সুজাতা বললেন, অরুণীকে সবটা জানিয়েছ নাকি সাহস হয়ে ওঠেনি এখনো? সৌহার্দ্য নীরব রইল। কি করবে কি বলবে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সে। সিদ্ধান্তহীনতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেও এমন মারাত্মক পরিস্থিতিতে পড়ে না কেউ, যেটাতে সে পড়েছে। বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো সৌহার্দ্য। চোখ দুটো ছলছল করছে তার। কম্পিত কণ্ঠে বলল, আমার দেওয়া কথাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে মা। সেদিন তোমাদের কাছে করা প্রতিশ্রুতির কাছে হেরে যেতে হয়েছে আমায়, নয়তো তোমাদের কথা রাখতে এই বিয়ে আমি কিছুতেই করতাম না। আর অরুণীর কথা বলছো, কি বলবো আমি অরুণীকে? এটাই বলবো যে ওর আর আমার 6 বছরের সাজানো স্বপ্ন ভাগ্য একচালেই ধ্বংস করে দিয়েছে। কিভাবে বলবো আমি ভালো নেই মা, আমি একটু ভালো নেই। চোখে আঙ্গুল ঘষতে ঘষতে সৌহার্দ্য নিচের ঘরে চলে গেল। মিসেস সুজাতা সৌহার্দ্যের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন শুধু। ঘরে প্রবেশ করেই সৌহার্দ্য নিচের অ্যাপ্রন, স্টেথোস্কোপ আর ব্যবহার্য জিনিসপত্র টেবিলে রাখল। পেছন ঘুরে তাকাতেই দেখতে পেল তরি বিছানায় ঘুমাচ্ছে এখনো। উল্টো দিকে ঘুরে শুয়ে থাকায় তার মুখ দেখা যাচ্ছে না। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল সৌহার্দ্যের, কিন্তু কিছু না বলে আলমারি থেকে কাপড় বের করতে লাগলো। টুকটাক শব্দে তরির ঘুম ভেঙে গেল। হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে বসতেই দেখল সৌহার্দ্য ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তরি ভয় পেল। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য খেয়াল করল তরির সুতির শাড়ির আঁচলটা পেছন বেয়ে ফ্লোর ছুঁয়ে গড়িয়ে যাচ্ছে, আর তার সাথে তরির ঢেউ খেলানো ঘন চুলগুলো হাওয়ায় পিঠময় দুলতে লাগলো। তরি ঘর থেকে বেরিয়ে যেতেই সৌহার্দ্য ভ্রু কুচকাল। ঠোঁট ভেঙে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, অদ্ভুত মেয়ে। সৌহার্দ্য তরির কথা ভাবতেই বিরক্ত হলো। মেয়েটাকে সহ্যই হচ্ছে না। ফ্রেশ হয়ে ফোনটা একবার চেক করলো। অরুণী কোনো কল বা মেসেজ করেনি, করবেই বা কেন? নিচে থেকেই তো কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিল ওকে। না, অরুণী ওর জীবনের সাথে মিশে গিয়েছে। মেয়েটাকে ভুলতে তো পারছেই না। আবার গ্রহণ করার পথে হাজারো বাধা। উচিত অনুচিত নিয়ে এক গভীর ভাবনায় নিমগ্ন হয়ে গেল সৌহার্দ্য। তরি দৌড়ে এসে ড্রয়িং রুমে মিসেস সুজাতার সামনে বসে হাঁপাতে লাগলো। সুজাতার সেদিকে কোনো খেয়াল নেই, তিনি গভীর ভাবনায় নিমগ্ন। সৌহার্দ্যের কথাগুলো তার ভেতরটায় অদ্ভুত আলোড়ন সৃষ্টি করেছে। যতই হোক তিনি একজন মা। বাবারা নিজেদের শক্ত খোলসে আবৃত করে রাখতে পারলেও মায়েরা পারে না। ছেলের শেষোক্ত কথাটা সুজাতার মনকে নাড়া দিয়েছে। আমি ভালো নেই মা, আমি ভালো নেই। বারবার কানে বাজছে কথাটা, কিন্তু অরুণীকে সৌহার্দ্য কখনো নিজের করে পেতে পারবে না। সেই পথ যে প্রথম থেকেই বন্ধ ছিল। সুজাতা চেয়েও এটা সৌহার্দ্যকে কখনো বলতে পারেননি। ভাবনার মাঝে তরির দিকে নজর যেতেই সুজাতা ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। অবাক হয়ে বললেন, এখানে বসে আছো কেন? সোহাদ্দ কিছু বলেছে তোমায়? তরি ভীত দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়িয়ে না বলল। সৌহার্দ্যকে ভয় পাচ্ছে মেয়েটা। সুজাতা চিন্তিত ভঙ্গিতে কিছুক্ষণ ভাবল, তারপর তরিকে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে বলল, এই ঘরে এখন থেকে তুমি থাকবে। আগে একজন ছিল, সে তো এখন আর নেই, জানি না আর ফিরবে কিনা, তাই এখানে এখন থেকে তুমি থাকবে। তরি চারপাশে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও, তোমায় নিয়ে বের হবো আমি একটু পরে।
বলেই সুজাতা বেরিয়ে গেলেন। সৌহার্দ্য এখনো কিছু খায়নি ভেবেই কিচেনে ছুটে গেলেন। মিসেস সুজাতা সারা দিন তরিকে নিয়ে অনেক কিছু কেনাকাটা করলেন, বিভিন্ন জায়গায় ঘুরলেনও। বিকেল বেলায় ভর্তি প্রস্তুতির জন্য একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অ্যাডমিশন সিজন বলে কোচিংয়ে এখন অনেক ভিড়। সুজাতা ফর্ম তুলে এনে তরির হাতে দিয়ে বললেন, এটা ফিল আপ করে সামনের ওই রুমে গিয়ে জমা দিয়ে আসিস তো মা। আমি এই সুযোগে এখানে বসে একটু জিরিয়ে নেই। তরি মাথা নাড়ালো, ফর্মটা ফিল আপ করে সাথে দুটো পেপার ও ছবি অ্যাটাচ করে নিল। কিন্তু জমা দিতে গিয়ে তরির চক্ষু চরক গাছ। এত ভিড় কেন আজকে? ভিড় ঠেলে সামনে এগুলো তরি। এক মেয়ে কাউন্টারে বসা লোকটার সাথে সমানে ঝগড়া করে যাচ্ছে। মেয়েটার দিকে অবাক হয়ে তাকালো তরি। রোগা পাতলা বেশ সুন্দরী একটা মেয়ে, টি শার্টের ওপর একটা নর্মাল শার্ট পরায় ঘামে হাতের দিকটায় শার্টটা লেপ্টে আছে। ঝগড়ার মাঝেই তরি ফর্মটা জমা দিল। লোকটা বিরক্ত হয়ে তরিকে বলল, এই ব্রাঞ্চে মেডিকেলের জন্য আর সিট ফাঁকা নেই, সব সিট বুকড, তাই অন্য ব্রাঞ্চে ভর্তি হয়ে নেবেন। তরি মুখ কালো করে ফেলল। তার বাড়ি থেকে এখানে আসতে সুবিধে হলো, অন্য জায়গায় গেলে তো দূর হয়ে যায়। তরি মন খারাপ করলো। ফিরে যাওয়ার জন্য উল্টে ঘুরতেই পাশে থাকা ঝগড়াটে মেয়েটা ওর হাত চেপে ধরে কাউন্টারের লোকটার দিকে চোখ রাঙিয়ে বলল, ও এখানেই ভর্তি হবে আমার সাথে। আপনাদের সাথে না ভদ্রতা দেখাতে নেই, আর আমিও ভদ্র নই। আমার যেটা চাই সেটা আমি আদায় করে নিতে জানি। মহা মুশকিলে বললাম তো, আপনি কিন্তু 1 ঘন্টা যাবৎ এখানে ঝামেলা করছেন। এখান থেকে যান এখন। যাবো না যাবো না যাবো না, ভর্তি কনফার্ম করেন আমাদের দুজনের এক্ষুনি। তরি ফ্যাল করে তাকিয়ে আছে। এই মেয়ে তো বেশ ডেঞ্জারাস। বাঘ বেতনটা এই লোকটা ব্যর্থ হলো। ভর্তি কনফার্ম করে বলল। নিয়মের বাইরে গিয়ে কাজটা করলাম। মেয়েটা মুখ ভেঙিয়ে বলল, টাকা দিয়েই ভর্তি হব, লাভ হয়েছে আপনাদের, আবার নিয়ম। বলেই তরির হাত ধরেই আবার ভিড় থেকে বের হলো মেয়েটা। তরি এখনো অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। মেয়েটা সেটা খেয়াল করে বলল, ওভাবে তাকিয়ে থাকার কিছু করিনি। লোকটা বলল, আর তুমি চলে যাচ্ছিলে কেন? একবার অন্তত বলতে পারতে। তরি হাত নাড়িয়ে বোঝালো। সে কেই বা বলবে, কথা বলতে পারলে তো। মেয়েটা বিরক্ত হয়ে বলল, এভাবে হাত নাচানাচি করছো কেন? মুখে বলতে পারো না? এমনি এমনি বললেও তরি আঘাত পেল কথাটা শুনে। মাথা নাড়িয়ে বোঝালো সে কথা বলতে পারে না। মেয়েটা অবাক চোখে তাকিয়ে রইল তরির মুখের দিকে। এত সুন্দর একটা মেয়ে কিনা কথা বলতে পারে না, অবিশ্বাস্য। সিরিয়াসলি? তবুও তুমি অ্যাডমিশনের জন্য পড়ছো? বাহ! কিন্তু এইচএসসি পরবর্তী পড়াশোনাতে কথা বলতে পারাটা জরুরি। ভাইবা, থিসিস, প্রজেক্ট, রিপোর্ট, প্রেজেন্টেশন এসব মুখে বলে সব বোঝাতে হয়। তোমার এই কথা বলতে না পারাটা অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে তোমার সামনে। মনোবল ধরে রেখো নিজের। তরি মলিন হাসল। তার জীবনের প্রতিটি বাঁকে বাঁকে যে অসংখ্য বাধা ছিল। ভবিষ্যতে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে, এটাও আগে থেকেই নিশ্চিত। তবে তার জীবনের অপূর্ণতা ঘুচতে হলেও তাকে সামনে এগুতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। তরির ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে মেয়েটি বলল, বাই দ্য ওয়ে, আমি মধু, পুরো নাম মাধুর্য। মানে মাধুর্যকে সবাই ছোট করে মধু বলে আর কি। তরি হাসল। ওর খুব করে বলতে ইচ্ছে হলো, মধু নামটা তো তোমার বৈশিষ্ট্যের সাথে একটুও মানানসই নয়। ধানি লঙ্কা দিলে মানাতো ভালো। মনের কথা মনেই চেপে গেল সে। মধু তরির হাত থেকে টোকনটা নিয়ে ওর নামটা দেখল। তরি, নাইস নেম। আচ্ছা চলো টাকা জমা দিয়ে আসি। দুজন দুপা এগোতেই মধু হট করে পাশে দাঁড়িয়ে থাকা এক ছেলের গালে চর বসিয়ে দিল। তরি মুখ হাঁ করে তাকিয়ে আছে। কি সাংঘাতিক ব্যাপার! মধু রাগী দৃষ্টিতে তাকিয়ে ছেলেটাকে বলল, মেয়ে দেখলে বাজে নজরে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। অনেকক্ষণ ধরে তোকে খেয়াল করছি, বিশ্রী নজরে তাকিয়ে আছিস তো আছিসই। চোখ দুটো গেলে দিতে পারলে শান্তি মিলতো আমার। আজকের জন্য কিছু বললাম না আর, চলি বস। মধু ফোঁস করতে করতে বেরিয়ে গেল। তরি এখনো অবাক চোখে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। এমন মেয়েও হয়?
সে তো কখনো দেখেনি। সৌহার্দ্য সন্ধ্যার দিকে বাড়ি চলে এলো। আজ সারাদিন বেশ ধকল গিয়েছে। নিজেকে সারাদিন ব্যস্ত রেখেছে সে মূলত, যেন ঝামেলাগুলোর কথা মনে তেমন না আসে। কিন্তু দিন শেষে ঠিকই নিজের এলোমেলো জীবনটাকে নিয়ে আফসোস হয়। অরুণীর কথা মনে পড়েছে সারাদিন, কিন্তু নিজ থেকে যোগাযোগের কোনো চেষ্টা সে করেনি। ভেবেই হতাশার নিঃশ্বাস ফেলল সৌহার্দ্য। বিছানায় বসতেই বেডসাইড টেবিলে চোখ গেল তার। অরুণীর ছবিটা নেই। অবাক হলো সৌহার্দ্য। ছবিটা তো সবসময় টেবিলেই থাকে, কোথায় গেল তাহলে? কেউ কি সরিয়েছে? কাল থেকে এই ঘরে শুধু তরি ছিল, তার মানে কি তরিই সরিয়েছে ছবিটা? তরি আয়নার সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে চুলের সিথি করছিল। হঠাৎ আয়নায় নিজের পেছনে দরজার সামনে সৌহার্দ্যের প্রতিবিম্ব দেখে চমকে উঠল সে। হাত থেকে চিরুনিটা পড়ে গেল। সৌহার্দ্য তরিকে নিজের দিকে ঘুরিয়ে ড্রেসিং টেবিলের সাথে চেপে ধরল। সৌহার্দ্যের রাগী দৃষ্টি দেখে তরি কাঁপছে। সৌহার্দ্য চিৎকার করে বলল, তোমার সাহস কি করে হয় আমার জিনিস টাচ করার? হাউ ডিয়ার ইউ! আমার জিনিসপত্র সরানো তো দূরে থাক, ছোঁয়ারও কোনো অধিকার নেই তোমার। কি ভেবেছো তুমি? হ্যাঁ, তোমার এই রূপ দেখে আমি তোমায় নিজের স্ত্রীর মর্যাদা দেব? নেভার। তোমার কোনো যোগ্যতাই নেই। আমি ঘাড়ে শুধুমাত্র একটা দায়িত্ব, তুমি কাগজে কলমে তৈরি হওয়া একটা দায়িত্ব তুমি শুধু। তোমার সাথে ভালো মন্দ কোনো প্রকার আচরণ করার ইচ্ছে আমার নেই। সো ডোন্ট এভার ডেয়ার টু ক্রস ইউর লিমিট। বলেই তরিকে ধাক্কা দিয়ে নিচ থেকে সরিয়ে দিল সৌহার্দ্য। এই 2 দিনের মানসিক ক্রোধাকার তরির ওপর ঢেলে দিল সে, কিন্তু বুঝতেই পারল না আজকের এই আচরণ কত বড় ভুল ছিল তার। তরি বজ্রাহত হলো যেন, মূর্তির মতো তাকিয়ে রইল সৌহার্দ্যের চলে যাওয়ার দিকে। এত কথা কেন শোনালো ওকে? সে তো জানা মতে সৌহার্দ্যের কোনো জিনিসে হাত দেয়নি। সৌহার্দ্য রাগান্বিত ভাবেই নিচের ঘরে চলে এলো। রাগে ঘামছে সে। কপালের ঘাম মুছে সামনে তাকাতেই দেখল মিসেস সুজাতা তার ঘরেই দাঁড়িয়ে আছেন, তার হাতে অরুণের সেই ছবিটা। সৌহার্দ্য অবাক হলো। সে কিছু বলার আগেই সুজাতা বললেন, না জেনে না বুঝে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা আমি তোমায় দেইনি সৌহার্দ্য, কিন্তু তুমি বরাবরই এই ভুলটা করো। কি বুঝে তুমি তরিকে এতগুলো কথা শুনে এসেছ আমি ভালো করেই জানি, কিন্তু তোমার ধারণাটা ভুল। সৌহার্দ্য বিরক্ত হলো। মৌন মস্তিষ্কের দ্বন্দ্বে মাথা ঠিকমতো কাজ করছে না তার, তাই বলল, মা, তুমি আবার কবে থেকে এত পেঁচিয়ে কুচিয়ে কথা বলা শুরু করলে বলো তো? আর তুমি বেশ ভালো করেই জানো অরুণীর এই ছবিটা আমার কাছে কি। ওই মেয়েটার সাহস কি করে হয় এটা এখান থেকে সরানোর? ছবিটা তরি সরায়নি সৌহার্দ্য। ইনফ্যাক্ট ও ছবিটাতে হাতে দেয়নি। ছবিটা আজ বিকেলে আমি সরিয়েছিলাম। তোমার বিয়ে হয়েছে এটা নিজেকে বোঝানোর চেষ্টা করো। আর বাকি রইল অরণির কথা। ওকে নিয়ে সিদ্ধান্ত তুমিই নিবে যখন তুমি সবটা জানতে পারবে। এখনো অনেক কিছু অজানা তোমার সৌহার্দ্য, অনেক কিছু। বলেই সুজাতা ফ্রেম থেকে ছবিটা বের করে সাথে নিয়ে চলে গেলেন। ছবিহীন ফ্রেমটার দিকে তাকিয়ে সৌহার্দ্য নিজের মায়ের বলা কথাগুলো বোঝার চেষ্টা করতে লাগলো। 2টো টিউশন শেষ করে কোচিংয়ে ক্লাস করতে এসেছে মধু। ক্লাসে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে একদম পেছনে গিয়ে তরির পাশে বসল সে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। তরি মনোযোগ দিয়ে পড়া বুঝল, দরকারি জিনিসগুলো নোটও করে নিল। মধুর দিকে তাকিয়ে দেখল মেয়েটার পড়ায় একদম মনোযোগ নেই। গালে হাত দিয়ে পড়া না শুনে অন্য কিছু ভাবছে সে, কোনো কিছু নোটও করছে না। ক্লাস শেষে মধু তরির খাতার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, আরে বাস, এত কিছু পড়িয়েছে আজকে? তরি মাথা নাড়িয়ে ইশারায় বলল, তুমি খাতায় কিছু লেখনি কেন? মধু নাক মুখ কুঁচকে বলল, আরে ধুর, পড়াশোনা আমার দ্বারা হবে না কখনো, বুঝলি? কোথাও চান্সই হবে না আমার। পড়াশোনার চেয়ে বোরিং চিজ এই দুনিয়ায় দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। তরি মধুর ব্যঙ্গাত্মক কথা শুনে হাসল। বাসা কাছে বলে একা একাই যাওয়া আসা করে সে। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে বেরিয়ে গেল মধু। সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। স্কুটার স্টার্ট দিয়ে 3য় টিউশনের উদ্দেশ্যে যাবে মধু এখন। যেতে আধা ঘন্টার মতো লাগবে। দীর্ঘশ্বাস ফেলল মধু। সোনার চামচ মুখে নিয়ে জন্মানো সত্ত্বেও আজ এই বয়সে তাকে এত ব্যস্ততার মাঝে কাটাতে হয়। মধ্যবিত্তের মতো হিসেব করে পদক্ষেপ ফেলতে হয়। ভাবতে ভাবতে স্কুটার স্টার্ট দিল সে। ভেতরের দিকের রাস্তা বলতে গেলে ফাঁকায়, তাই স্পিড খানিকটা বাড়িয়ে দিল মধু।
আর এতেই মহা বিপদে পড়ে গেল সে। একটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলো তার। স্কুটার সহ ছিটকে পড়ল সে মাঝ রাস্তায়। ব্যথায় আর্তনাদ করছে মধু। বাঁ হাত যে ভেঙে গেছে এ ব্যাপারে নিশ্চিত সে। হঠাৎ মনে হলো কেউ একজন পাশে এসে দাঁড়িয়েছে। এটাই বোধ হয় গাড়ির ভেতরে থাকা সেই লোক। রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে মধু বলল, গাড়ি চালাতে পারেন না, গাড়ি নিয়ে বেরিয়েছেন কেন? আজব পাবলিক মাইরি। হোয়াট ডিড ইউ সে? মধু কোনো মতে উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে বলল, ইংরেজ বংশ উদ্ভূত রাজগাড়ি নাকি? কোনো পাগল ছাগলের খপ্পরে পড়লাম ধুর। আর রাতে চোখে কেউ সানগ্লাস পরে? আপনার এই কালো চশমার জন্য আজকে আমার 12টা বাজলো আবার এখানে এসে। ছেলেটা বিরক্ত হলো, রেগে বলল, এই যে মিস, ইউ আর গেটিং মি রং, ওকে? আমার গাড়ি আপনাকে ধাক্কা দেয়নি। যেই গাড়িটা ধাক্কা দিয়েছে সেটা অলরেডি এখান থেকে পালিয়ে গেছে। মধু ভ্রু কুচকালো, সন্দিগ্ধ চোখে তাকিয়ে বলল, সত্যি? বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, তবে সত্যি এটাই। আমি তো আপনাকে হেল্প করতে এসেছিলাম, আর আপনি আমাকে গালাগালি করা শুরু করে দিলেন। মধু চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, লাগবে না আপনার হেল্প। আমার স্কুটিটা ওই সামনের গ্যারেজে একটু রেখে দিয়েন পারলে। আমি একটা রিক্সা নিয়ে সামনে ক্লিনিকে যাচ্ছি। বলেই মধু বিড়বিড় করে বলতে লাগলো, আমায় মারার চেষ্টা করছিস? একবার হাতের কাছে পাই মেরে পঙ্গু যদি না বানিয়েছি একটাকে, তাহলে আমার নাম মাধুর্য না। পেছন থেকে ছেলেটাও বিড়বিড় করে বলল, অভদ্র মেয়ে একটা, একবার থ্যাঙ্কসও বললো না। পেরিয়ে গেছে একটা সপ্তাহেরও বেশি সময়, অথচ সৌহার্দ্য অরুণীর সাথে কোনো যোগাযোগ করেনি। বাধ্য হয়ে অরুণী সৌহার্দ্যকে কল দিল, কিন্তু ফোন সুইচ অফ বলছে। টলমল দৃষ্টিতে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে অরুণী সিদ্ধান্ত নিল সে সৌহার্দ্যের চেম্বারেই যাবে। চোখ মুছে কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। অরুণীর বাবা মেয়েকে পেছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছিস? সৌহার্দ্যের চেম্বারে। অরুণীর বাবা আর কিছু বললেন না, মেয়েকে আটকালেনও না। অরুণী চলে গেল। অরুণীর যাওয়ার দিকে তাকিয়ে অরুণীর বাবা অদ্ভুত ভঙ্গিতে হাসলেন, মনে মনে বললেন, মিস্টার রায়হান, তোমার একবার ধ্বংস করে আমার তৃপ্তি মেটেনি, তাই দ্বিতীয়বার তোমার জীবন নিয়ে খেলতে নামছি আমি। অরুণী সৌহার্দ্যের চেম্বারে গিয়ে সৌহার্দ্যকে পেল না। পিয়নকে জিজ্ঞেস করতেই সে বলল, স্যারের তো আজকে সার্জারি আছে, ওইটা আছেন উনি। ইদানিং স্যার প্রচুর ব্যস্ত থাকেন। অরুণী চেম্বারে ঘন্টা খানেক বসে রইল। আজ সৌহার্দ্য এলো আরো 2 ঘন্টা পর। চেম্বারে ঢুকতেই অরুণীকে দেখে বুকের ভেতর অদ্ভুত কম্পন অনুভব করল সে। অরুণীকে দেখেও তেমন অভিব্যক্তি প্রকাশ করল না। অ্যাপ্রন খুলতে খুলতে স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, হঠাৎ এখানে এলে যে? অরুণী এমন কথা মোটেও আশা করেনি। এত বছরের সম্পর্কে তাদের নিজেদের মধ্যে মান অভিমান কম হয়নি। সব সময় সৌহার্দ্য অরুণের রাগ ভাঙিয়ে বুকে জড়িয়ে ধরত। আর আজ এইভাবে কথা বলছে সৌহার্দ্য। এত স্বাভাবিক তুমি? সবটা এতই সহজ তোমার কাছে? কেন করছো আমার সাথে এরকম? আমি কোনো অপরাধ করেছি? কি হয়েছে তোমার? সৌহার্দ্য নীরব রইল। কি বলবে কিভাবে বলবে বুঝতে পারছে না সে। অরুণী ওকে নিচের দিকে ঘুরিয়ে বলল, একটা সপ্তাহ চলে গেছে সৌহার্দ্য, আর তুমি আমার কোনো খোঁজই নেওনি। তোমার অবহেলা সহ্য করতে পারছি না আমি। কেন এভাবে মেরে ফেলতে চাইছো আমায়? শ্বাস নিতেও কষ্ট হয় আমার। বলো, কি অপরাধ আমার? সৌহার্দ্য অরুণীর কান্না মাখা মুখশ্রীর দিকে তাকালো। পুরো মুখ লাল হয়ে গেছে মেয়েটার। নিজের বুকও ভার হয়ে এলো সৌহার্দ্যের। কান্না আটকে কোনো মতে বলল, তোমার অপরাধ একটাই, তুমি আমায় ভালোবেসেছো। অরুণীর কান্না থেমে গেল। অবাক চোখে তাকিয়ে সে বলল, কি? সৌহার্দ্যের অশ্রুপূর্ণ লালাফো চোখ দুটো চশমার বাহির থেকেই দেখতে পাচ্ছে অরুণী। আমরা প্রেমে পড়তে পারি, একে অপরকে ভালোবাসতে পারি অরুণী, কিন্তু তোমায় এটা মেনে নিতে হবে যে উই আর নট মেড ফর ইচ আদার। একথা শুনে অরুণী আরো বেশি বিভ্রান্ত হয়ে গেল। দিকবিদিক জ্ঞান হারিয়ে সৌহার্দ্যের কলার চেপে ধরল সে। রাগী কণ্ঠে বলল, এসব কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? তুমি কেন আমার হবে না? আর আমার না হলে আমায় ভালোবেসেছিলে কেন? এখন এসব কথা কেন বলছো তুমি? সৌহার্দ্য কলার থেকে অরুণীর হাত সরিয়ে নিল।
শান্ত গলায় বলল, লিসেন অরুণী, তুমি আমায় আগে ভালোবেসেছো, এখন ওসব কথা টেনো না। তাহলে আমাকে দূরে ঠেলে দেওয়ার কারণ কি? সৌহার্দ্য লম্বা একটা শ্বাস নিয়ে বলল, আমি অনেক ভেবেছি অরুণী, বাবা মাকে বাদ দিয়ে তোমায় বেছে নিতে পারছি না আমি। এক সন্তানকে অলরেডি হারিয়েছেন আমার মা, আমাকে ছাড়া সে বাঁচতে পারবে না, তাই পরিবারের বিরুদ্ধে গিয়ে তরিকে ছাড়তে পারবো না আমি। তোমায় প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি আমার মা বাবাকে প্রতিশ্রুতি দিয়েছি, যেটা সব সন্তানরাই তাদের মা বাবার কাছে করে, সেটা ভঙ্গ করা অসম্ভব আমার জন্য। তোরি কে? সৌহার্দ্য নীরব রইল কিছুক্ষণ। তরির পরিচয়টা প্রকাশ করতে বুক কাঁপছে ওর। জীবনে প্রথম সত্য প্রকাশে ভয় পাচ্ছে সে। তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, আমার স্ত্রী, বিয়ে করেছি আমি ওকে, স্বেচ্ছায় বিয়ে করেছি। যেদিন তুমি আমার চেম্বারে লাস্ট এসেছিলে তার কিছু মুহূর্ত আগে। অরুণী সৌহার্দ্যের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, কি? তুমি বিয়ে করেছো সৌহার্দ্য? তুমি বিয়ে করেছো? বলেই অরুণী হাসল। চোখ ভর্তি পানি নিয়েই হাসল সে। সেই হাসি দেখে চোখ বন্ধ করে ফেলল সৌহার্দ্য। অরুণী তার দ্বারা এত কষ্ট পাবে সে কখনো কল্পনাতেও ভাবেনি। অরুণী চড়ানো গলায় বলল, আমি ভাবতেই পারছি না আমার সৌহার্দ্য এখন আর আমার নেই। বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, তুমি আমার সাথে মিথ্যা বলছো তাই না? একবার বলবে যে তুমি যা বলছো তা মিথ্যা ছিল? শুধু একবার বলবে প্লিজ। সৌহার্দ্য ঢোক গিলল। কান্নাগুলো গলায় আটকে আসছে তবুও। অরুণীর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল সে। অরুণী সেটা খেয়াল করল। নিজের চোখ মুছে সৌহার্দ্যের সামনে গিয়ে দাঁড়ালো। নাক টেনে কান্না দমিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবেসেছি সৌহার্দ্য। যদিও ভালোবাসাটা আমার দিক থেকে প্রথম এসেছিল, তবে প্রেমটা কিন্তু দুজনের মধ্যেই ছিল। এই 6 বছরে বিয়ে শব্দটা যতবার শুনেছি, প্রতিবার তোমার পাশে নিজেকে কল্পনা করেছি আমি। আমার সেই কল্পনা আজ কাচের মতো ঝনঝন করে ভেঙে গেল। তুমি তোমার স্ত্রীকে মেনে নিয়েছো তাই না? দেখো অরুণী, তোরির সাথে আমার বিয়েটা অনাকাঙ্ক্ষিত ছিল অরুণী, টোটালি আনএক্সপেক্টেড। তোরি শুধু কথা বলতে পারে না বলে ওর বিয়েটা ভেঙে গিয়েছিল। আমার এখনো মনে পড়ে, আশেপাশের লোকজন ওকে যা নয় তাই বলছি। মনে মনে ভাবছিলাম কেউ কি নেই এই অসহায় মেয়েটাকে এই সমাজের কটূক্তির হাত থেকে রক্ষা করার মতো। আমার চোখের সামনে আজও ভাসে বিয়ে ভেঙে গিয়েছে বলে তোরিকে ওর সৎমা কিভাবে বিয়ের ভরা আসরে সবার সামনে চড় মেরেছিল। অরুণী সৌহার্দ্যের দিকে তাকিয়ে পড়ল, আমি আর কিচ্ছু শুনতে চাই না সৌহার্দ্য। তুমি ঠিকই বলেছ, আমরা একে অপরের প্রেমে পড়তে পারি, একজন আরেকজনকে ভালোবাসতে পারি, কিন্তু আমাদের মিলন সম্ভব নয়। অরুণী চলে গেল। সৌহার্দ্যকে আটকালো না, আটকানোর চেষ্টাও করলো না। ভাগ্য খুব যত্ন করে ওদের দুজনকে এক সুতোয় বেঁধেছিল, আর আজ ভাগ্যই নিজ দায়িত্বে এক টানে সেই সুতো ছিঁড়েও দিল। কথাই বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। প্রচলিত এই কথাটার বাস্তব প্রয়োগও দেখে নিল আজ তারা। 3টি মানুষের সাথে যা ঘটল তা মোটেও ভালো কিছু ঘটেনি, কিন্তু এতে তাদের মধ্য থেকে কাউকে দোষারোপ করাও যায় না। বাস্তবতা মাঝে মাঝে এমন অসংজ্ঞায়িত রূপও দেখায়, অদ্ভুত বৈচিত্র্যময় সে রূপ। নিজের কেবিনে বসে বসে হাতের কলম ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কিছু চিন্তা করছে প্রহর। মাথার ভেতর একটা ভাবনা আর একটা ভাবনার সাথে সংঘর্ষ করছে বারবার। কি অদ্ভুত বিষয়, এই প্রথম এমন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলো যা ওকে বারবার দ্বিধান্বিত করছে। স্যার, এই মাসে যে খুন হয়েছে তারা দুজনেই সরকারি কর্মকর্তা। তাদের সকল ডিটেলস এই ফাইলটাতে আছে। প্রহর চোখ তুলে তাকালো। ভ্রু কুচকে কিছুক্ষণ নিজের সেক্রেটারি রিয়াদের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, মধুর ব্যাপারে কোনো আপডেট আছে? ইয়েস স্যার, সেদিন মাধুর্য ম্যাম কখন কি করেছেন সব ডেটা কালেক্ট করেছি। এই যে এই ফাইলটা রেডি করেছি আজকে। প্রহর ফাইল দুটো হাতে নিল, সবগুলো পৃষ্ঠা মনোযোগ সহকারে দেখল। হতাশার নিঃশ্বাস ফেলে বলল, ফাইল দুটোতে সন্দেহজনক কিছু নেই, আর না আছে কোনো ক্লু। রিয়াদ প্রহরের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, কিন্তু স্যার, কেস দুটো তো আলাদা, আপনি দুটোকে একসাথে মেলাতে চাইছেন কেন? রিয়াদ, খুন দুটোর সাথে মধুর ব্যাপারটার একটা সূক্ষ্ম সংযোগ আছে, আর এটা আমার ধারণা নয়, বরং আমি এ ব্যাপারে শতভাগ নিশ্চিত। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, মধুকে বারবার শুধু অ্যাটাক করা হচ্ছে, কিন্তু ওদের দুজনের মতো ওকে মেরে ফেলার কোনো চেষ্টা করা হচ্ছে। সেদিন ওর স্কুটারে ধাক্কা দিয়ে ওকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য ছিল না তাদের।
আমাদের দ্রুত কিছু করতে হবে। আমি চাই না মধুর কোনো ক্ষতি হোক। বলেই চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল প্রহর। বেশ কিছুক্ষণ কেটে গেল। মাথায় হঠাৎ একটা চিন্তা আসতেই ফট করে চোখ খুলে ফেলল সে। রিয়াদের হাত থেকে ফাইলটা নিয়ে আর একবার দেখল। চোখ ছোট ছোট করে কিছু একটা পর্যবেক্ষণ করে একটা ছবি দেখিয়ে বলল, তরিন, এই মেয়েটার ব্যাপারে সব ডিটেলস আমার চাই। আজকের মধ্যে ও সম্পর্কে A to Z জেনে আমাকে জানাবে। অরুণী জানালার পাশে আনমনা হয়ে বসে আছে, হাতে একটা বই। অরুণীর বাবা আরমান সাহেব খাবার নিয়ে ঘরে প্রবেশ করে মেয়ের পাশে বসলেন। অরুণী বাবার উপস্থিতি বুঝতে পেরে বইয়ে মনোযোগী হয়ে তাকালো। আরমান সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, বইটা উল্টো করে ধরে পড়া প্র্যাকটিস করছিস নাকি অরুণী? অরুণী থতমত খেয়ে গেল, বাবার দিকে অবাক চোখে তাকালো। যতই প্রিটেন্ড করিস না কাঞ্চন, তুই বই পড়ছিস। এই বাবার কাছ থেকে লুকাতে পারবি না। আমি সেই ছোট থেকে আমি তোকে নিজ হাতে বড় করেছি। তোকে আমার থেকে ভালো আর কেউ চেনে না রে মা। অরুণীর চোখে আবার পানি জমা হলো, কিন্তু বাবার সামনে সেটা প্রকাশ করার ইচ্ছে নেই। লুকিয়ে চোখের পানি মুছতেই আরমান সাহেব আবার বললেন, সৌহার্দ্য বিয়ে করেছেন, এটা আমিও শুনেছি। তুই ওর জন্য কষ্ট পাচ্ছিস। ও যখন তোকে ভুলে গিয়ে আরেকজনের সাথে সংসার করতে পারে, তাহলে তুই কেন ওর জন্য চোখের জল ফেলছিস? অরুণী ভাঙা কণ্ঠে বলল, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমি সহ্য করতে পারছি না। সৌহার্দ্যকে দোষ দিতে পারছি না আমি। ও আমাকে সত্যি ভালোবাসতো, তবে ওকে কেন যেন দোষী মনে হচ্ছে। আমি পারবো না এভাবে বেঁচে থাকতে বাবা, আমি পারবো না। বলতে বলতে অরুণী ওর বাবার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আরমান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর যতই মনে হোক যে সৌহার্দ্য দোষী নয়, ওর দোষ অবশ্যই আছে। ও তোকে কষ্ট দিয়ে নিজে তো ঠিকই স্বাভাবিক আছে। ওর জীবনকে তো ও থামিয়ে রাখেনি। এদিকে তুই একা একা ঘুমড়ে মরছিস। আমি কিভাবে স্বাভাবিক থাকবো বাবা? আমার সাথে কেন এমনটা হলো? আরমান সাহেব মেয়েকে বুঝিয়ে অনেক কষ্টে খাবার খাওয়ালেন। অরুণীকে অনেক কষ্টে সামলে রেখেছেন তিনি। সৌহার্দ্যের প্রতি রাগ ছিল না তার, রাগ ছিল মূলত সৌহার্দ্যের বাবার উপর। কিন্তু এখন দুজনের প্রতি ক্ষোভ জমা হয়েছে তার মনে। মনে মনে প্রতিজ্ঞা করলেন, তোদের বাপ ছেলেকে দেখে নেব আমি। অনেকগুলো দিন কেটে গেছে, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। আজ আকাশটাই একটু মেঘলা, বাতাসের বেগ প্রতিদিনের চেয়ে একটু বেশি। দুপুরের দিকে বারান্দায় বসে বসে খোলা হাওয়ায় চুল শুকাচ্ছে আর বই পড়ছে তরি। উপন্যাসের পাতা উল্টোতে ভালোই লাগে তার, চরিত্রগুলোকে জীবন্ত মনে হয়। তরির পাশের বারান্দায় সৌহার্দ্য এসে দাঁড়ালো। দুজনের ঘর পাশাপাশি হওয়ায় বারান্দা দুটো পাশাপাশি। এক বারান্দা থেকে আর এক বারান্দায় স্পষ্ট দেখা যায়। সৌহার্দ্য আশেপাশে তেমন খেয়াল না করেই সিগারেট জ্বালালো। এই অভ্যেসটা আগে থেকেই ছিল তার, কিন্তু ইদানিং এটার মাত্রাটা বেড়ে গেছে। আজকের অপারেশনটা আনসাকসেসফুল ছিল। রোগীটা মারা গেছে, রোগীর স্ত্রীর কান্নাটাও এখনো চোখে ভাসছে তার। এই রকম দৃশ্য ডাক্তারদের জন্য খুবই সাধারণ ব্যাপার হলেও আজকে ঘটনাটা মনে লেগেছে তার। সিগারেটে টান দিতে দিতে সৌহার্দ্য আজকে কথাগুলোই ভাবছিল। অরুণীকে প্রায়ই দেখে সে। অরুণী যেই হসপিটালে ইন্টার্নশিপ করছে সেখানে আজও গিয়েছিল সৌহার্দ্য। অরুণীর সাথে মুখোমুখি দেখা হলেও কথা বলা হয়নি। অরুণীও তার দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার তাকানোর প্রয়োজন বোধ করেনি। আচ্ছা, মেয়েটা কি তাকে ভুলে গেল? ভাবনার মাঝে সৌহার্দ্যের ফোন বেজে উঠল। ওর বাবার নাম্বার থেকে কল এসেছে। মিস্টার রাইহান এই অসময়ে ওকে কেন কল করবে? সৌহার্দ্য কল রিসিভ করতেই অপর পাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ বলল, এই ফোনের মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ, মনে হয় বাঁচবে না। তরি মেয়েটা খুবই সাধারণ একটা মেয়ে। আফনাত আহমেদের প্রথম পক্ষের মেয়েও প্রথম স্ত্রী বেঁচে থাকাকালীনই দ্বিতীয় বিয়ে করেন আফনাত। তরি তখন মাত্র 7 বছর বয়সে বাচ্চা একটা মেয়ে। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তরির মা। তরির জায়গা হয় সৎমায়ের সংসারে। প্রথম দিকে তরিকে আদর করতেন তার সৎমা, কারণ তরি সুন্দরী, মায়াবী আর কথা বলার অপারগতার কারণে তরির প্রতি হয়তো তার মায়া লাগতো। কিন্তু সৎমায়ের সন্তান হওয়ার পর থেকে তরির সাথে অন্য সব
সাধারণ মায়ের মতোই আচরণ করে উনি। মেয়েটা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, বিয়ে হয়েছে, যদিও সংসার জীবনে সে সুখী নয়, যতটুকু জানতে পারলাম। এতক্ষণ রিয়াদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেও শেষের কথাটা শুনে ভ্রু কুচকাল প্রহর। অবাক হলো খানিকটা, বলল, মেয়েটা বিবাহিত, ভাবতেও পারিনি। বলেই ফুস করে দীর্ঘশ্বাস ফেলল প্রহর। সবটা জেনে কিছুটা ক্লু পেয়েছে সে, তাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু স্বস্তিটা কিছুক্ষণ স্থায়িত্ব পাওয়ার আগেই রিয়াদ বলল, ইয়েস স্যার, জানতে পারলাম নিউলি ইন্টার্ন কার্ডিও সার্জন ডক্টর সৌহার্দ্য রায়হানের সাথে বিয়ে হয়েছে। আর হোয়াট? রিয়াদের কথা শেষ হওয়ার আগেই প্রহর চমকে বসা থেকে উঠে দাঁড়িয়ে বিস্ময়ান্বিত দৃষ্টিতে তাকালো। হঠাৎ কথার মাঝে প্রহরের চিৎকার শুনে রিয়াদ ভয় পেল খানিকটা। অবাক হয়ে তাকাতেই প্রহর কম্পিত কণ্ঠে বলল, আর ইউ শিওর ডক্টর সৌহার্দ্য রায়হানের সাথে ওর বিয়ে হয়েছে? হ্যাঁ, এই ব্যাপারে নিশ্চিত হতে পেরেছি। তাদের বিয়ের ছবি কালেক্ট করা সম্ভব হয়েছে, এই যে দেখুন। ছবি হাতে ধপ করে বসে পড়ল প্রহর। মাথায় হাত দিয়ে অস্ফুট স্বরে বলল, ও মাই গড! স্যার, আপনি এই সাধারণ মেয়েটাকে নিয়ে এত কেন ভাবছেন? আমার তো ওকে কোনো দিক দিয়ে সন্দেহজনক বলে মনে হয় না। অনেকটা নিশ্চিতভাবেই অকপটে কথাটা বলে ফেলল রিয়াদ। প্রহর চহুরি নজরে তোরের ছবিটা পরখ করতে করতে বলল, সাধারণের মাঝেও অসাধারণ অনেক কিছু লুকিয়ে থাকে। হয়তো যা আমরা চোখে দেখতে পাচ্ছি তার পেছনেও অন্য কিছু আছে যা আমাদের ধরাছোঁয়ার বাইরে। অনেক যোগসূত্র মিলিয়ে যা অনুধাবন করতে পারছি তা এই মেয়েটার দিকেই আকৃষ্ট করছে আমাকে। ওর মাঝে বিশেষ কিছু আছে যা কেউ কল্পনা করতে পারবে না। আমাদের আরো গভীরভাবে জানতে হবে ওকে। কেন যেন মনে হচ্ছে সব নাটের গুরু এই মেয়েটাই, তরি উরফে মিসেস সৌহার্দ্য রায়হান। তরির পাশে বসে চোখের পানি ফেলছেন সুজাতা। তরির চোখেও পানি টলমল করছে। সে কিভাবে তার মা তুল্য শাশুড়িকে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। কিছুক্ষণ সুজাতার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তার চোখ মুছে দিচ্ছে, আবার কিছুক্ষণ ওটির সামনে পায়চারি করছে। ঘন্টা তিনেক পর সৌহার্দ্য ওটি থেকে বেরিয়ে এলো। বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। ক্লান্তি, বিষাদ আর তিক্ততা আশেপাশে থেকে আঁকড়ে ধরেছে তাকে। ভাগ্য কিসের পরীক্ষা নিচ্ছে কে জানে। তরি সৌহার্দ্যের থেকে সব সময় শত হাত দূরে থাকলেও আজ সব ভুলে সৌহার্দ্যের সামনে ছুটে গিয়ে দাঁড়ালো। আজ যে মানুষটা মৃত্যুর মুখে পতিত, সে তো তাকে নিজের বাবার থেকেও বেশি ভালোবাসা দিয়েছে। তার এই পরিস্থিতি কিভাবে সহ্য করছে সেটা শুধু তরি নিজেই জানে। তরিকে দেখে সৌহার্দ্য কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে মায়ের কাছে গেল। মায়ের কান্না দেখে বুকের ভেতর কেমন করে উঠল সৌহার্দ্যের। সুজাতার পাশে বসে মাকে নিজের বুকে আগলে নিল। নিজের চোখের পানিগুলো মুছে বলল, বাবা ভালো আছে মা, মাথায় আঘাত পেলেও এখন ডেঞ্জার জোনের বাইরে আছে। দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাবা। সবসময়ের মতো দিনভর আমায় বকাঝকা করবে, দেখে নিও। মা ছেলের কাণ্ড দেখে তরি কান্না মাখা হাসি দিল। অদ্ভুত সুন্দর এক হাসি। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, মিস্টার রায়হান ভালো আছেন এখন। আবার সৌহার্দ্যের দিকে ভ্রু কুচকে তাকিয়ে মনে মনে বলল, এমনিতে তো গোমরা মুখ, তবে নিজের মা বাবাকে অনেক ভালোবাসে। কিন্তু তোর ছেলে মেয়ে তোকে একদমই ভালোবাসবে না, দেখে নিস। এই তরির অভিশাপ বিফলে যায় না। পর মুহূর্তেই নিজের চিন্তাধারা বুঝতে পেরে চোখ বড় বড় করে ফেলল। এসব কি ভাবছে সে? কি অদ্ভুত ব্যাপার। বিছানায় বসে বসে অঙ্ক করছে মধু। ভাঙা বাহাতটা নিয়ে মহা মুশকিলে পড়েছে সে। হাত ভালো থাকলেও পড়ায় মনোযোগটা বসাতে পারত না সে। পড়াশোনায় প্রচণ্ড অনীহা তার ছোটবেলা থেকেই। অঙ্ক না পারার বিরক্তি হাতের উপর ঢেলে বিড়বিড় করে বলল, এইসব ম্যাথ যে আবিষ্কার করেছে তার জীবনেও বিয়ে হবে না। ধুর, এই ভাঙা হাত কত বছর গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরতে হবে কে জানে। বই খাতা সরিয়ে ফোন হাতে নিয়ে তরিকে একটা টেক্সট করলো মধু। 1 মাস পর কোচিংয়ে ক্লাস করতে গিয়েছিল আজকে সে, কিন্তু তরিকে কোথাও দেখতে পায়নি। তরি তো এমনি এমনি ক্লাস মিস দেওয়ার মেয়ে না। ভাবনার মাঝেই কল এলো মধুর ফোনে। আননোন নাম্বার। মধু কল রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? কল রিসিভ করে ভদ্রতার সাথে সালাম দিতে হয়।
মিনিমাম কমন সেন্স আর ভদ্রতা কি তোমার মধ্যে নেই? মধু অবাক হওয়ার আগেই রেগে গেল। মেয়েটা এমনই, ভেবে চিনতে পদক্ষেপ নেওয়ার বৈশিষ্ট্যটা তার ব্যক্তিত্বের কোথাও নেই। কে রে তুই? রাত বিরেতে মেয়েদের কল দিয়ে বিরক্ত করছিস, আবার ভদ্রতা শেখাতে এসেছিস আমাকে? তুই নিজে ভদ্র, ভদ্র হলে কখনো অপরিচিত মানুষদের কল দিয়ে তুমি সম্বোধন করতি না। ওপাশ থেকে অবাক কণ্ঠ শোনা গেল। মানে আমি তো তাও তুমি সম্বোধন করে কথা বলছি, তুমি তো একেবারে তুইতে চলে গেলে। আশ্চর্য। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মধু বিরক্তি নিয়ে বিচলিত কণ্ঠে বলল। না, জানি না কার সাথে কথা বলছি, জানিয়ে দিয়ে ফোন কাট। ওপাশ থেকে দাঁতে দাঁত চেপে প্রহর বলল। আমি মানে অবিক শাহরিয়ার, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেকচারার। তো আমার কি? তোকে চিনি না, জানি না, ভয় কেন পাবো? আর বড় কথা হলো, আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হব না, আমি মেডিকেলের জন্য পড়াশোনা করছি। প্রহর এক গাল হাসল, বলল। মেডিকেল? আর হাসিও না আমায়, তোমার মাথা ভর্তি খবর। এ দিয়ে মেডিকেলের চান্স হবে তোমার? আর আমাদের ভার্সিটি তুমি চান্স পেলে তো ভর্তি হবে। মধু রাগী কণ্ঠে বলল। দেখ, আমি জানি আমি কোথাও চান্স পাবো না, দরকার হলে প্রাইভেটে পড়বো, তাতে তোর কি বে? ইস, পুরো গল্লায় গেছো দেখছি। মুখের ভাষা শুনে আমার মাথা ঘুরছে। প্যাচাল শোনার মুড নেই আর। তুই ফোন কাটবি নাকি তোর মাথা ফাটাবো আমি? প্রহর বিরক্তি হয়ে ধরনের শব্দ করে বলল। তোমাকে এখন আমার সাথে দেখা করতে হবে। হোস্টেলের গেস্ট রুমে বসে আছি আমি। মগের মূল লোক, তোর সাথে দে। মধুর চিৎকার শেষ হওয়ার আগেই প্রহর বলল। তুমি না এলে কিন্তু আমি এখানে নিজেকে তোমার হাজবেন্ড বলে পরিচয় দেব। আমি সাথে একটা নকল রেজিস্ট্রি পেপার নিয়ে এসেছি। কিসের রেজিস্ট্রি পেপার জানো? তোমার আর আমার বিয়ের। প্রহর গুরুতর ভঙ্গিতে কথা বলছে। মধু প্রচন্ড অবাক হলো, রেগেও গেল, দাঁতে দাঁত চেপে বলল। আজ তোর একদিন, নয়তো আমার একদিন। বলেই রুম থেকে বেরিয়ে গেল। এই ছেলের আজ 12টা না বাজালে ওর শান্তি নেই। গেস্ট রুমে এসে দেখলো শুধু একটা ছেলে বসে আছে। ছেলেটার মুখ দেখে মধু থমকালো, অবাক চোখে তাকিয়ে বলল। আপনাকে এত চেনা লাগছে কেন? আপনাকে কোথায় দেখেছি বলুন তো? অবসন্নতা ঘেরা সন্ধ্যা। তরি জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। বাইরের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে দেখছে ঝাঁকে ঝাঁকে পাখিদের নিরে ফেরার দৃশ্য। মাঝে মাঝে তার নিজেরই পাখি হতে ইচ্ছে করে। তাহলে তো আজকে তাকে এখানে দাঁড়িয়ে থাকতে হতো না, জীবনে এত শূন্যতা অনুভব করতে হতো না। নিজের মধ্যে এক বুক কষ্ট থাকলেও সেটা মুক্ত আকাশে ছড়িয়ে দিতে পারত সে। উড়েছে তো, হারিয়েছে তো বহুদূর, যেখানে কোনো কষ্টই তাকে ছুঁতে পারবে না। সেখানে চলে যেত, যেখানে প্রিয়রা হারিয়ে গেছে ওর জীবন থেকে। হর্নের শব্দে চমকে ভাবনার রাজ্য থেকে বের হয়ে এলো তরি। গেট দিয়ে সৌহার্দের গাড়ি ঢুকতে দেখে কিছুটা অবাক হলো সে। আজ হঠাৎ এত দেরি করে এসেছে কেন সৌহার্দ্য? মিস্টার রাইহানের অসুস্থতার 1 মাস প্রতিদিন সৌহার্দ্যকে বিকেলের দিকে বাড়ি ফিরে আসতে দেখেছে। ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বাবার পাশে বসে থাকতো সে। চোখের পানি ফেলতে ফেলতে ঘর থেকে প্রায়ই বের হতে দেখে সে সৌহার্দ্যকে। বাবা মায়ের প্রতি এত ভালোবাসা ও শ্রদ্ধাবোধ আগে কখনো কারো মধ্যে দেখেনি তরি। জ্ঞান ফেরার পর মিস্টার রাইহান কথা বলতে পেরেছিলেন প্রায় 2 সপ্তাহ পর। যেদিন তিনি প্রথম কথা বলেছিলেন সেদিন সৌহার্দ্যের হাত আঁকড়ে ধরে অস্পষ্ট স্বরে বলেছিলেন, বাবাকে এত ভালোবাসিস, এত শ্রদ্ধা করিস, অথচ এতটুকু ভরসা রাখতে পারিসনি আমার উপর। তোর জন্য আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি সৌহার্দ্য। তোর সব যোগ্যতা আছে তোর পাশে দাঁড়ানোর। তরি চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল মিস্টার রাইহানের দিকে সেদিন। সৌহার্দ্য একবার তরির দিকে এক পলক তাকিয়ে আবার বাবার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিল শুধু। তরির ষষ্ঠ ইন্দ্রিয় ওকে এটাই বলে যে সৌহার্দ্যকে কখনোই স্ত্রীর মর্যাদা দিবে না। ওর সাথে সংসার করা তো দূরের কথা। সৌহার্দ্য বাড়িতে প্রবেশ করলো তার দাদিকে নিয়ে। বৃদ্ধ বয়সে অহেতুক চিন্তা করবেন বলে তাকে মিস্টার রাইহানের অসুস্থতার খবর জানানো হয়নি। কিন্তু গত রাতে সুজাতা হঠাৎ মুখ ফসকে কথাটা বলে ফেলেছে ফোনে কথা বলার সময়। সেই
সেই থেকে দাদি ধরে বসে আছেন ছেলেকে দেখার। কান্নাকাটির ঝামেলায় বিরক্ত হয়ে সৌহার্দ্য আজ গ্রামে গিয়ে নিয়ে এসেছে দাদিকে। সৌহার্দ্যের দাদি বাড়িতে প্রবেশ করেই ছেলেকে এক পলক দেখে এলেন। এরপর সুজাতার ওপর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। কি গো বৌমা, তোমার থেকে এইটা আশা করি নাই আমি। আমার ছেলের অসুখ, শয্যাশায়ী অবস্থা, এইটা তুমি আমারে জানানোর প্রয়োজন মনে করলা না? তোমার সংসারে কখনো নাক গলাইতে আসি নাই আমি, তাই বললা আমার ছেলের ভালো মন্দের খবরও আমারে দিবা না? সুজাতা বরাবরই স্পষ্টভাষী। সে ঠান্ডা গলায় উত্তর দিল, আপনি অযথা চিন্তা করবেন ভেবেই দেইনি, এমনিতেই শরীরের অবস্থা ভালো না আপনার, আর আমার সংসারে নাক গলানোর কথা বলছেন। আমি তো সবসময় আপনাকে বলি গ্রাম ছেড়ে আমার বাড়িতে চলে আসতে, আপনি তো শহরে থাকতে পারেন না। দাদি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলেন, সোফায় বসে ক্লান্ত ভঙ্গিতে বললেন, না, এখন থেকে এইখানেই থাকবো। আমি বুঝা গেছি তুমি আমারে কোনো কথাই কইতে চাও না। আমার ছেলেটা মরে গেলেও দেখা যাইব আমারে কিছু জানাও নাই, সেইটা হইতে দেওয়ান যাইব না। আসলে সত্যি কথা কি জানো, পর সবসময় পরই থাকে। পরের বাড়ি থেকে বউ নিয়ে আসা মেয়ে মানুষ তো পরই হইব। সুজাতা চোখ বন্ধ করে কথাটা হজম করে নিলেন। এসব কথা অনেক শুনেছেন তিনি নিজের জীবনে, তাই অনেকটা সয়ে গেছে, কিন্তু আজ খুব করে উত্তর দিতে ইচ্ছে করছে। আপনিও তো পরের বাড়ি থেকেই বউ হয়ে এসেছেন, আপনি তাহলে আপন হলেন কি করে? কিন্তু কথায় কথা বাড়ে। এখন তর্কাতর্কি করার মানসিকতা নেই সুজাতার। মাথা ঠান্ডা করে সৌহার্দ্যকে বললেন, তুই তোর বাবাকে বিকেলের ঔষধ খাওয়াতে দিল না, আজকে চেক আপ করিয়ে নতুন ওষুধ দিবে বলে মেডিসিন অফ রেখেছে আজ। সৌহার্দ্যের দাদি ভ্রু কুচকাল, জহুরি নজরে তাকিয়ে বলল, তোরি এইটা কে রে? সুজাতা আর সৌহার্দ্য দুজনেই থতমত খেয়ে গেল। সৌহার্দ্য নিজের মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, সব কথা মুখ ফসকে বের হয়ে যেতে হবে তোমার? একটা কথাও কি পেটে রাখা যায় না? এবার কি হবে ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। সুজাতা ভীত মুখশ্রী বানিয়ে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছেন। তরির কথা জেনে গেলে ইনি ভয়ঙ্কর কোনো ঘটনা না ঘটালেই হয়। কি রে, চুপ করে আসিস কেন তোরা? বল, তোরই কে? কাজের লোক? কাজের লোক কথাটা সৌহার্দ্যের পছন্দ হলো না কেন যেন, তাই সব ভাবনা চিন্তা বাদ দিয়ে সত্যটাই বলে দিল, তোরই তোমার নাত বউ দাদি। কি? বসা থেকে ঝড়ের বেগে উঠে দাঁড়ালেন সৌহার্দ্যের দাদি, গর্জে উঠে বললেন, কি বললি? তুই বিয়ে করছস? তুই আমারে না জানাইয়া বিয়ে করছস? তুইও তোর মায়ের মতো আমারে পর কইরা দিলি রে? তোর মা তোদের বাপ ছেলেরে কি জাদু করছে আমি বুঝতে পারছি না। একটা বিয়ে হয়ে গেল আর আমারে কেউ জানানোর প্রয়োজন মনে করলি না? দাদি তুমি যেমন ভাবছো তেমন কিছু না, তোর সাথে তো বিয়েটা সৌহার্দ্যকে বর্ণনা করার কোনো সুযোগই দিলেন না ওর দাদি, হুকুমের সুরে বললেন, এখনই তোর বউরে আমার সামনে আন, এখনই আন। আজ সবকিছুর একটা বিহিত না করলেই নয়। সুজাতা ঢোক গিললেন। এই ভয়টাই পাচ্ছিলেন তিনি। তার শাশুড়িকে তিনি ভালো করে চেনেন। এত বছরে অনেক ক্ষোভ জমেছে তার মনে, আজ তরির ওপর সেগুলো না ঢাললেই নয়। চিৎকার চেঁচামেচির শব্দে তরি ঘর থেকে বেরিয়ে এলো। সৌহার্দ্যের দাদি তরিকে এখনো খেয়াল করেননি। তিনি আবারও চেঁচিয়ে উঠে বললেন, আমার কথা কানে যায় না তোদের? নাকি আমার কথার কোনো দাম? বলতে বলতে ঘুরে তাকাতেই কথা আটকে গেল তার। তরির মুখের উপর দৃষ্টি আটকে গেছে। অবাক চোখে তাকিয়ে রইলেন তরির মুখের দিকে। সৌহার্দ্য আর সুজাতার কপালে চিন্তার ভাঁজ। দাদি এমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? তার তো এখনই তেড়ে যাওয়ার কথা তরির দিকে। নাকি ঝড়ের আগে যেই শান্ত পরিবেশ বিরাজ করে তারই একটা লক্ষণ এটা। সৌহার্দ্যের দাদি তরির দিকে ধীর গতিতে এগিয়ে গেলেন। নইয়ে যাওয়া দেহটাকে সোজা করার চেষ্টা করে মুখটা উপরে তুলে তরির কাছাকাছি দাঁড়ালেন। তরি স্পষ্ট দেখতে পাচ্ছে তার চোখ ভর্তি পানিগুলো। একি, ইনি কাঁদছেন কেন? তরি বিস্ময়কে আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে সৌহার্দ্যের দাদি তরির সারা মুখে হাত বুলিয়ে দিতে দিতে বললেন,
এই চেহারার আদল যে আমার বড্ড চেনা, সেই চেনা চোখ, চেনা মুখ, চেনা চাউনি, এটা কি করে সম্ভব? আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এমন কথা শুনে তরি, সুজাতা আর সৌহার্দ্য হতভম্ব হয়ে তাকিয়ে রইল সৌহার্দ্যের দাদির দিকে। মধ্য দুপুরের গরমে তিক্ত বিরক্ত রাস্তাঘাটের মানুষজন। মধু চিন্তিত ভঙ্গিতে রাস্তা দিয়ে হাঁটছে আর কালকের ব্যাপারটা মনে করছে। ছেলেটার নাম অফিক শাহরিয়ার কিভাবে হয়, আর সে তরিকে নিয়ে ওর কাছে কেন জানতে চাইল? সবচেয়ে বড় কথা, সে মধুকে কিভাবে চেনে? গত রাতে আপনাকে কোথাও দেখেছি বলুন তো? প্রহর মুখ চওড়া করে হাসল, বলল, দেখেছিলেন সেদিন সন্ধ্যায় তোমার অ্যাক্সিডেন্ট হলো যে। আর ও, কালো চশমা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। কিন্তু আপনার মতলব কি বলুন তো? আমার সাথে দেখা করতে কেন এসেছেন? তোমায় আমার সাথে একটা এগ্রিমেন্টে যেতে হবে। এগ্রিমেন্ট? কিসের? তোমার পরিচিত একটা মেয়ে, নাম হলো তরি, ওর সাথে রিলেটেড ব্যাপারটা, আর তোমাকে কাজটা করতেই হবে। কথাগুলো এখনো কানে বাজছে ওর। কাল সারা রাত ঘুমাতে পারেনি মধু। প্রহরের কথা অনুযায়ী কাজ করতেই হবে, এর বাইরে আর কোনো উপায় নেই। কিন্তু তরি তো একটা অসহায় মেয়ে, ওর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করাটা কি ঠিক হবে? আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।